নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির, তুলে ধরলেন নিজের কর্মপরিকল্পনা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির, আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ, ঘোষণা হতে পারে রায়ের তারিখ। রাজধানীর মুগদায় একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে সব রাষ্ট্রের হয়ে নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সভাপতি নির্বাচিত হয়ে জাতিসংঘে দেয়া ভাষণে বিশ্বের সব রাষ্ট্রের হয়ে নিরপেক্ষভাবে কাজ করার ঘোষণা দেন তিনি। এছাড়াও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কারের উপর জোর দিয়ে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তায় সংঘাত প্রতিরোধ, রাজনৈতিক সমাধান, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির অঙ্গীকার করেন ডক্টর খলিলুর রহমান। বহুপক্ষীয় কূটনীতিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক সংকট উত্তরণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে মঙ্গলবার ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অভিনন্দন বার্তায় এই অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবদান ও গ্রহণযোগ্যতার প্রতিফলন বলেছেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে ডক্টর খলিলুর গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবেন। এ সময় দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীন সাফল্য কামনাও করেন প্রধানমন্ত্রী। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের দিন আজ, ঘোষণা হতে পারে রায়ের তারিখ। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। বুধবার সকালে আসামিদের আদালতে হাজির করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগীর বাবা, মা, বোন সহ ১৬ জন সাক্ষী। আসামিদের উপস্থিতিতে বিচারকের সামনে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার বাদী এবং রামিসার বাবা। এরপর দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন রামিসার মা। ঘটনার নৃশংসতা বর্ণনার সময় নীরব হয়ে যায় এজলাস কক্ষ। তৃতীয় সাক্ষী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রামিসার বোনের ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি নেন বিচারক। রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় তাকে। পরে সিআইডি, পুলিশ ও র্যাবের একটি দল সেখানে পৌঁছায়। সিআইডির ফরেনসিক বিভাগ বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইডাল নোট পাওয়া যায়নি। এ সময় ঘটনাটি খতিয়ে দেখার কথা জানায় পুলিশ। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দেওয়া হবে আজ। ২৭ মে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ৬ শিশু মারা যায়। ঘটনার পরপরই ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ৩০ মে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তদন্তের স্বার্থে সময় বাড়িয়ে সেটা ৩ জুন পর্যন্ত বর্ধিত করা হয়। ডাক্তার, নার্সের অবহেলার জন্য এমনটা হয়েছে বলে অভিযোগ করেন মৃতের স্বজনরা। পরে ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। ছুটে যান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আসছে বাজেটে বিদ্যুৎ, জ্বালানি খাতে অগ্রাধিকার দেয়া হলেও তা আর্থিক সংকট মেটাতে যথেষ্ট নয় বলছেন বিশ্লেষকরা। এছাড়া আইএমএফ-এর শর্ত মানতে হলে বাড়তি দামের চাপ পড়বে জনগণের উপর। তাই বৈশ্বিক সমস্যা পর্যালোচনা করে বিনিয়োগে গতি আনতে বাজেটে বিদ্যুৎ, জ্বালানি খাতে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রিপোর্ট রিসান রাতসুলুল্লাহ। বৈশ্বিক সংকট, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বকেয়া ও আইএমএফ-এর চাপে অনেকটাই পিষ্ট বিদ্যুৎ ও জ্বালানি খাত। সরবরাহ সংকটে থমকে আছে শিল্প উৎপাদন। এরই মধ্যে ২ দফায় বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম।
চলতি মাসে বিদ্যুতের জন্য বাড়তি অর্থ গুনতে হবে গ্রাহকদের। এমন পরিস্থিতিতে নতুন সরকারের প্রথম বাজেটে বাড়তি চাপ তৈরি না করার পরামর্শ বিশেষজ্ঞদের। আগামী বাজেটে আমাদের ব্যবসা বান্ধব এবং প্লাস জনভোগান্তি যেভাবে দূর করা যায়, যাতে মানুষের কাছে সহনশীল একটা পরিবেশ তৈরি করা যায়, সেই রকম পদক্ষেপ নেওয়া জরুরি। সব কিছুতেই একটা মূল্যস্ফীতি ঘটছে, এই বিষয়টাকে অ্যাডজাস্ট করে কিভাবে এমন একটা বাজেট করা যায় যাতে জনগণের জন্য জনবান্ধব একটা বাজেট তৈরি করা যায় এবং ব্যবসা বান্ধব বাজেট তৈরি করা যায়, এই বিষয়টাই আমার মনে হয় বাজেটে বিশেষভাবে নজর দেওয়া জরুরি। মানুষ ভাবছে যে গত 15 বছরের শাসনের পরিবর্তনের ফলে গণতান্ত্রিক শাসনে এসে তাদেরকে যে রিলিফ দিবে, সেই রিলিফ দেওয়ার কিন্তু কোনো রকম সুযোগ সরকার রাখছে না। এখন দুটো প্রশ্ন মানুষের মধ্যে আসতে পারে। এক, সরকার কি তাহলে এই দুর্বৃত্তদের সঙ্গে রিনেগোশিয়েট করছে, নাকি সে জনগণকে একটা স্বস্তি দিতে চায়? জনগণকে যদি স্বস্তি দিতে চায় তাহলে বিদ্যুতের মূল্য বাড়িয়ে তো জনগণকে আপনি স্বস্তি দিতে পারবেন না। বাজেটে ফোকাস দেওয়া উচিত যে কোনো অবস্থায় যাতে আগামী 1 বছর বিদ্যুতের দাম না বাড়ে, সেই রকম একটা বাজেট করা উচিত, যে আমরা অন্তত একটা বছর মানুষকে স্বস্তি দেখ। দাতা গোষ্ঠীর চাপে নয়, নিজস্ব সক্ষমতার ভিত্তি বিবেচনায় পদক্ষেপ নেওয়ার তাগিদ বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞদের। আগে সরকারের মতো এই সরকারও আইএমএফ নির্ভরশীলতার দিকে যাচ্ছে। সুতরাং ওই আইএমএফ কিনে সমস্যাটা হলো যে আইএমএফ হচ্ছে ভর্তুকি সবসময় কমাতে বলে, তারা পাইকারিভাবে ভর্তুকি কমাতে বলে, কিন্তু ভর্তুকির কারণ দূর করতে বলে না কখনো। যেমন বিদ্যুৎ খাতে ভর্তুকি যে কারণে হচ্ছে, এই যে আমদানি নির্ভর বিদ্যুৎ কাঠামো, কিংবা আমদানি বিদেশি ঋণ, বিদেশি কোম্পানি নির্ভর যে জ্বালানি বিদ্যুৎ খাত, এইটা যখন এটা কিন্তু আইএমএফ বিশ্বব্যাংকের পরামর্শের একটা ফলাফল। তারা কিন্তু প্রাইভেট কোম্পানি, বিদেশি কোম্পানির বিনিয়োগ, এই সমস্ত জিনিসগুলোকে সবসময় তারা উৎসাহিত করে। কিন্তু এগুলির কারণেই কিন্তু এই আজকের এই বিদ্যুৎ খাতের ব্যয়টা অনেক বেশি বেড়েছে। দেশি বিদেশি প্রাইভেট কোম্পানির মুনাফা ঠিক থাকলো, কিন্তু চাপটা এসে পড়ে তখন জনগণের উপরে। এই ভর্তুকি কমানোর চাপটা এসে সেই জন্য সরকারের স্বাধীনভাবে চিন্তা করার একটা দক্ষতা অর্জন করা দরকার। সব আইএমএফের চোখ দিয়ে না দেখে, বিশ্বব্যাংকের চোখ দিয়ে না দেখে, নিজেরা দেখার যে আমি কিভাবে বিদ্যুৎ খাতে উৎপাদন ব্যয়টা কমাবো, কিভাবে করলে কম খরচে আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারি, ভর্তুকি কমাতে, তখন ভর্তুকি স্বয়ংক্রিয়ভাবেই কমে যাবে। আগামী অর্থ বছরের জন্য ঘোষিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 32,692 কোটি টাকা। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।